আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আদানিকে নিয়ে ভারতের রাজনীতিতে তোলপাড়, আবারও নতুন করে ব্যাপক চাপে মোদী সরকার। সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে না দেয় ক্ষমতাচ্যুত, কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে, বলছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় ও অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন কংগ্রেস নেতা। আবারও ইসরায়েলে হিজবুল্লাহর নজিরবিহীন ড্রোন ও রকেট হামলা, আগামী 24 ঘণ্টার মধ্যে আক্রমণ শুরু করবে হিজবুল্লাহ ও ইরান। গাজা স্কুলে ইসরায়েলের হামলায় নাকি কান্না করলেন কমলা হ্যারিস। পুতিনের সঙ্গে যুদ্ধ নিয়ে কথা বলতে মস্কোতে যাচ্ছেন মাহমুদ আব্বাস। এবং সর্বশেষে গাজার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরায়েলের। ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ঘরেও ঘুমাতে পারছে না 44% বেশি ইসরায়েলি। হিন্ডেনবার্গ রিসার্চের নতুন রিপোর্ট আরও একবার চনমনে করে তুলেছে ভারতের শাসকদল বিজেপির বিরোধীদের। সেই রিপোর্টকে হাতিয়ার করে বিরোধী জোট ইন্ডিয়ার বিভিন্ন শরিক কারচুপি ধামাচাপা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কেন্দ্রীয় সরকারকে। নতুনভাবে দাবি উঠেছে যুগ্ম সংসদীয় তদন্ত কমিটি গঠনের, যে দাবি 1 বছর ধরে সরকার মানেনি। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার মূল্য কারচুপির অভিযোগ তোলার পর মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের নতুন অভিযোগ ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবির সর্বময় কর্ত্রী মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধবল বুচের বিরুদ্ধে। সাম্প্রতিক রিপোর্টে তারা বলেছে, আদানি গোষ্ঠীর শেয়ার দর কারচুপির অভিযোগ সেবি ঠিকমতো তদন্ত করেনি, কারণ সংস্থার কর্ণধারেরই স্বার্থ সেখানে জড়িয়েছিল। বিদেশে যে 2 সংস্থার তহবিল ব্যবহার করে ঘুরপথে আদানিদের সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল, একসময় তার অংশীদার ছিলেন মাধবী। এই কারণেই সেবি হিন্ডেনবার্গ রিপোর্ট অনুযায়ী তদন্ত করে বিদেশি তহবিলের মালিকানার হদিস পায়নি। হিন্ডেনবার্গের নতুন তদন্ত অনুযায়ী গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশি সংস্থায় মাধবীর অংশীদারত্ব ছিল। তার ঠিক আগে সম্ভাব্য নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সব বিদেশি বিনিয়োগ তাঁর স্বামী ধবল বুচ নিজের নামে করে নেন। মাধবী এবং ধবল বারমুডা ও মরিশাসের 2টি তহবিলে লগ্নি করেছিলেন। সেই তহবিলের টাকা ঘুরপথে চলে যায় আদানিদের সংস্থায়। ওইভাবে বাড়িয়ে তোলা হয় আদানি গোষ্ঠীর শেয়ার দর। এ কারণেই বিদেশি তহবিলের মালিকানার খোঁজ করতে সেবি আগ্রহ দেখায়নি। হিন্ডেনবার্গের রিপোর্টে বলা হয়েছে, মালিকানার খোঁজ পেতে হলে সেবি কর্ণধারের উচিত আয়নার দিকে তাকানো। শনিবার রাত থেকেই এ নিয়ে শুরু হয়ে যায় রাজনীতি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, সাকেত গোখলে, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, আম আদমি পার্টির মনীষ সিসোদিয়ারা নতুন করে তদন্তের দাবি জানাতে থাকেন। যুগ্ম সংসদীয় কমিটি গঠনের দাবিও নতুন করে জানানো হয়। জয়রাম মন্তব্য করেন, প্রহরীকে কে পাহারা দেবে তাঁর সন্দেহ, সংসদের অধিবেশন আগেভাগে বন্ধ করে দেওয়ার এটাও একটা কারণ। মহুয়া মৈত্র লেখেন, এই চেয়ারপারসনের অধীন সেবিকে আর বিশ্বাস করা যায় না। সুপ্রিম কোর্টের উচিত নতুনভাবে সক্রিয় হওয়া। ক্রনি ক্যাপিটালিজমের চূড়ান্ত নিদর্শন এটা। সাকেত গোখলে এই সুবাদে বুথ ফেরত সমীক্ষা ও শেয়ার বাজারের অস্বাভাবিক বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনেছেন। সেই অস্বাভাবিকতার তদন্তের দাবি ওই সময় বিরোধীরা তুলেছিলেন, কিন্তু লাভ হয়নি। সেই প্রসঙ্গ টেনে সাকেত বলেছেন, এখন বোঝা যাচ্ছে সেবি কেন সেই দাবিও মানেনি। শিবসেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, এখন বোঝা যাচ্ছে তিনি চিঠি দেওয়া সত্ত্বেও সেবি কেন আদানিদের সম্পর্কে সবিস্তার তথ্য জানায়নি। সেবি চেয়ারপারসন মাধবী ও তাঁর স্বামী ধবল অবশ্য এক বিবৃতি জারি করেছেন। তাতে তাঁরা বলেছেন, সব অভিযোগ ভিত্তিহীন। তাঁদের চরিত্রহন্যি ওই রিপোর্টের উদ্দেশ্য। যাবতীয় আর্থিক তথ্য প্রকাশ্যে আনতে তাঁরা প্রস্তুত। যখন তাঁরা কোনো সরকারি পদে ছিলেন না, সে সময়কার সব তথ্য যে কোনো সংস্থা খতিয়ে দেখতে পারে। প্রসঙ্গত, ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ার দর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। ওই সংস্থাই লিখেছে, আদানিরা যে টাকা সরিয়েছে তাতে অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার অঙ্গীকার করে বলেছেন, আমি শিগগির ফিরব ইনশাআল্লাহ। তিনি বলেন, পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।
এ সময় শেখ হাসিনা আবারও দাবি করেন তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগরে উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল। তবে ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করেছেন শেখ হাসিনা। তাকে ভারতে আশ্রয়দান নিয়ে দেশটির মধ্যে দুই ধরনের বক্তব্য উঠে আসে। শেষ পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন সে বিষয় নিয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ভারতীয় কংগ্রেস দলের নেতা ও লোকসভার সদস্য শ্রী থারু শেখ হাসিনার ভারতে আশ্রয়দান ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমাদের দীর্ঘদিনের বন্ধু। তাকে আশ্রয় দেয়াই সমীচীন, আশ্রয় না দিলেই বরং তা আমাদের জন্য চক্ষুলজ্জার বিষয় হতো। তবে বাংলাদেশে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেননা ডক্টর মুহাম্মদ ইউনূস পুরো বিশ্বে সমাদৃত একজন সজ্জন মানুষ। আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। জামায়াতে ইসলামী বা পাকিস্তানি আইএসআই নয়, তিনি কিছুটা ওয়াশিংটনপন্থী। এই অন্তর্বর্তী সরকার নিয়ে আমাদের উদ্বেগ ছিল পাকিস্তান এবং চীন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে কিনা। বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের দুই একটা দুর্ঘটনা যে ঘটছে না তা নয়, কিন্তু সেই সঙ্গে এটাও দেখতে হবে দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষা করছেন, এমন খবর আমরা পড়ছি। অন্যদিকে ইসরায়েলের উত্তর অংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী লেবাননের সিডন শহরে হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যা করার পর এ প্রতিশোধমূলক হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের সাফাত শহরের কাছে মিচভে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায়। এ ঘাঁটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়াও এ ঘাঁটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী। হিজবুল্লাহ আরও জানায়, ওই ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের ওপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এমনকি আগামী ২৪ ঘণ্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো। ইসরায়েলি গণমাধ্যমগুলোর অনুমান, ইরান ও হিজবুল্লাহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে। দখলদার সরকারের একটি মিডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে আক্রমণ শুরু করবে, তারপর ইরান এতে যোগ দেবে। আরেকটি ইসরায়েলি সংবাদপত্র ঘোষণা করেছে, হিজবুল্লাহ আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে বদ্ধপরিকর। এক ইসরায়েলি বিশ্লেষক বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার এ ভয় ইসরায়েলিদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। এক প্রতিবেদনে তিনি বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ইসরায়েলিরা তাদের ঘরেও ঘুমাতে পারছে না। একটি গবেষণায় দেখা গেছে, তেল আবিবের ৪৪% বাসিন্দা পারস্য উপসাগরে যুদ্ধের সময় তাদের বাড়িতে ঘুমাতে পারেনি। যদি এখনও সমীক্ষা করা হয়, তাতে দেখা যাবে ইরানের আক্রমণের ভয়ে ঘুমাতে পারছে না এমন ইসরায়েলি জনগণের সংখ্যা ৪৪% বেশি হবে। প্রসঙ্গত, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে রাতের মধ্যেই উচ্ছেদের আদেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বাস্তুচ্যুত হয়ে পড়েছে হাজার হাজার ফিলিস্তিনি। চারপাশে ট্যাঙ্কের গোলাগুলির বিস্ফোরণে রাতের অন্ধকারে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার মস্কো সফর করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসব তথ্য জানিয়েছেন। আব্বাস ফাতাহ ফিলিস্তিনি আন্দোলনের প্রধান, যা হামাসের প্রতিদ্বন্দ্বী। রাষ্ট্রদূত বলেছেন, দুই নেতা গাজায় ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করবেন। তারা রাশিয়ার ভূমিকা নিয়ে কথা বলবেন, কি করা যায়। আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি। রাশিয়া আমাদের নিকটবর্তী একটি দেশ। আমাদের একে অপরের সঙ্গে পরামর্শ করা দরকার। মস্কো বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের সব বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে, যার মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনিও রয়েছে। কিন্তু ইসরায়েল হামাস যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার নিজেদের আক্রমণের পর থেকে পুতিন ইসরায়েলের শত্রু হামাস ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন।
অন্যদিকে ফিলিস্তিনের গাজায় একটি বিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। হামলা প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, গাজায় আরেকবার অনেক বেসামরিক লোকের প্রাণহানি ঘটল। কমলা হ্যারিস বলেন, হামাসকে মোকাবিলা করার অধিকার ইসরায়েলের রয়েছে, কিন্তু বেসামরিক লোকজনের প্রাণহানি এড়ানোর গুরুত্বপূর্ণ দায়-দায়িত্বও আছে তার।